ঠিক কিছুদিন পরেই জম্মু এবং কাশ্মীরে ভারতবর্ষের ঐতিহাসিক নির্বাচন, আর ঠিক তার আগেই সন্ত্রাসবাদী দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। অরুণাচল প্রদেশে চীন একাধিক ক্ষেত্রে ভারতকে বিপাকে পড়ার চেষ্টা করেছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে সেভেন সিস্টার্সকে নিয়ে একাধিক বার্তাও দিয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জয়শঙ্কর পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণও করেন কিছুদিন আগে। ঠিক তারপরেই ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্য। কিন্তু কোন পথে এলো এই সাফল্য? আপনারা জানেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতের যে ইন্টেলিজেন্স, তার গর্ব ভারতীয় সেনাবাহিনীর একাধিক কর্তা অতীতে করেছেন। কার্যত গোয়েন্দা সূত্র মারফতই খবর পেয়ে অনুপ্রবেশকারী আটকানোর জন্য ভারতীয় সেনাবাহিনী কিন্তু জম্মু এবং কাশ্মীর এলাকায় একাধিক ক্ষেত্রে টহল দেন। আর ঠিক তখনই হাতে নাতে দুই সন্ত্রাসবাদীকে পাকড়াও করেন ভারতীয় সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় দুই জঙ্গি সন্ত্রাসবাদীর। সেনাবাহিনীর একটি টুইটে জানা যাচ্ছে, তাদের কাছ থেকে দুটি AK-47, একটি M4 পিস্তল সহ যুদ্ধের মতো আধুনিক সরঞ্জামও নাকি বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছ থেকে উদ্ধার করেছে ভারতীয় সেনারা। কিন্তু কোন পথে এলো এই সাফল্য? নির্বাচনকে কেন্দ্র করে জম্মু এবং কাশ্মীর যে অশান্ত হতে পারে তা সেনাবাহিনী আগাম খবরই পায়। আর তার জন্যই জুলাইতে সেনাবাহিনী পার্টিকুলার এই জায়গাকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু নিয়েছিল। 20শে জুলাই এই জম্মু এবং কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা নিজে পরিদর্শনে গেছিলেন ইন্ডিয়ান আর্মির চিফ অফিসাররা। শুধু তাই নয়, পার্টিকুলার এই জায়গার জন্য 500 SF কমান্ডারকে স্পেশাল নিয়োগ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এও মনে করা হয়েছিল সন্ত্রাসবাদীদের সংখ্যা হতে পারে 50 থেকে 55 জন। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর মূল সমস্যা ছিল এই জায়গার লোকাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সন্ত্রাসবাদীরা এই জায়গাটিকে এতটাই ভালো করে চেনেন যে সেনাবাহিনীদের ক্ষেত্রে এই সন্ত্রাসবাদীদের রিচ করা একটু কঠিনই হয়ে যাচ্ছিল। 1 মাস ধরে অপারেশন চালিয়ে লোকাল ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে মানিয়ে নেয় সেনাবাহিনী, আর তার জন্যই এত বড় সাফল্য কিন্তু পেল তারা। সেনাবাহিনীরা একাধিক কমান্ডো মারফত এবং ইন্টেলিজেন্স মারফত লোকাল যে পকেটগুলো সেগুলোকে ব্লক করার চেষ্টা করে, এবং 20শে জুলাই পর থেকে ম্যাসিভ সার্চ অপারেশন, এই অপারেশন প্রোগ্রামটাই কিন্তু লঞ্চ করা হয়েছিল জম্মু এবং কাশ্মীরের একাধিক LOC অঞ্চলে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায়। আর ঠিক তার জন্যই এত বড় সাফল্য পেল কিন্তু ভারতীয় সেনা। পরবর্তীকালে ভারতীয় মেজর জেনারেল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। The 1,80,000 troops that were cut must at the fastest pace, these gaps in our ranks and our numbers must be made up. This whole pernicious theory, this doctrine that, we don't need manpower, we only need technology. You need somebody to operate that technology. And in this debate, you have a trailer in front of your eyes. The Russia-Ukraine war, I keep saying, is Russia short of weapons and equipment? We are buying it from them. They're not short of weapons and equipment. They were short of manpower. They paid a price till they made up that manpower. So you must learn. You see, even if we have on some erred in a particular way, you must be quick to learn on your feet. You can't now get stuck in an ego trap that we ordered reduction of manpower, to hell with you, you can keep dying, we will not revoke that order. I think it's time to fill up those manpower gaps. It's time to fill up those manpower gaps rapidly. ভারতীয় সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে টেকনোলজি ওরিয়েন্টেড অস্ত্রের প্রয়োগ ঘটিয়েছেন বিভিন্ন অপারেশনে। ভারতীয় প্রাক্তন মেজর জেনারেল বলেছিলেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছেও কিন্তু অত্যাধুনিক সমস্ত ধরনের অস্ত্র কিন্তু বর্তমান। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ব্যাকফুটে হয়ে পড়েছে। অর্থাৎ অস্ত্র থেকেও যুদ্ধে ইম্পর্টেন্ট হলো ম্যান পাওয়ার, যেটা রাশিয়ার কাছে কিন্তু ইউক্রেনের থেকে কিছুটা কমে গেছিল। ফলে রাশিয়া যখন ম্যান পাওয়ার বাড়িয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়েছে, সেনার সংখ্যা বাড়িয়েছে, তখনও কিন্তু ইউক্রেন একটু ব্যাকফুটে ফিরে আসতে শুরু করে। তাই ভারতীয় সেনাকে এই LOC ওরিয়েন্টেড জায়গায় আধুনিক অস্ত্র ব্যবহারের পাশাপাশি
অনেক বেশি সেনার সংখ্যা কিন্তু বাড়াতে হবে। সেনাবাহিনীর জম্মু ভিত্তিক হোয়াইট নার্স কর্পস বলছে, অনুপ্রবেশকারী সম্ভাব্য বিট সম্পর্কে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের ইনপুটের ভিত্তিতে 8 এবং 9 সেপ্টেম্বর মধ্যরাতে সাধারণ এলাকায় একটি অনুপ্রবেশকারী বিরোধী অভিযান শুরু করা হয়। আর ঠিক তখনই দুজন সন্ত্রাসবাদীকে নিষ্ক্রিয় করা এবং তাদের কাছ থেকে AK-47 এর মতো পিস্তলকে উদ্ধার করা হয়। তবে তার আগে দুই যে সন্ত্রাসবাদী তাদেরকে গুলিতে ঝাঁঝরা করে দেন ভারতীয় সেনারা। সোমবার সকালের অনুসন্ধান অভিযানের ফলে MK-47 বা M4 রাইফেলও উদ্ধার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। পরবর্তীকালে 8টি গ্রেনেড, বিভিন্ন গোলাবারুদ, ব্যক্তিগত পোশাক এবং যুদ্ধের মতো বড় স্টোর উদ্ধার করেছেন ওই অঞ্চলে। এবার আসি একটা অন্য প্রসঙ্গে। এই জম্মু এবং কাশ্মীরে গিয়ে ঠিক সেদিনই রাজনাথ সিং কড়া বার্তা দিয়েছে পাকিস্তানকে। তিনি বলেছেন, POK অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীর, যেখান থেকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, সেই জায়গার মানুষরা ভারতে যেন চলে আসেন, তারা যেন নিজেদেরকে ভারতীয় মনে করেন। তিনি আরো বলেছেন, পাকিস্তানিরা ওই জায়গার মানুষদের বিদেশি ভাবে, কিন্তু আপনারা দেখুন ভারতীয়রা POK অঞ্চলের মানুষদের নিজের আপন করে ভাবতে পারে এবং তারা ভারতীয়দের মতোই যেন ট্রিটমেন্ট ভবিষ্যতেও পায়, তা ভারত সরকারও ভবিষ্যতে দেখতে পারে। সাম্প্রতিক সময়ে অরুণাচলকে কেন্দ্র করে চীন এবং ভারতের সম্পর্ক অবনতিতে গিয়ে পৌঁছাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের একাধিক কার্যকলাপ ভারতকে আন্দোলিত করেছে কিছু ক্ষেত্রে, যা ভারত কোনোভাবেই মেনে নেবে না। পাশাপাশি জামাতে ইসলামের ব্যান তুলে দেওয়া এবং বাংলাদেশের প্রধান জঙ্গি সংগঠনের প্রধান নেতাকে ছেড়ে দেওয়া, যা রীতিমতো ভারতের কাছে এক থ্রেট হতে পারে ভবিষ্যতে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এত সব জটিল সমীকরণের মধ্যেই রাজনাথ সিং বার্তা দিলেন পাকিস্তানকে। অর্থাৎ ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে কোনো রকম শত্রুপক্ষের সঙ্গে আপোষ করতে চলবে না ভারতীয় সেনাবাহিনীকে, এবং কোনো রকম শত্রুপক্ষের বিরুদ্ধেই ভারত যে নমনীয় মনোভাব দেখাবে তা একদমই নয়। নিঃসন্দেহে ভারতের যে কূটনীতিকে বিশ্বের দরবারে আরও একবার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিল। আপনারা কি ভাবছেন? এই স্ট্র্যাটেজি ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে তা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। কিন্তু যদি এই প্রতিবেদন ভালো লাগে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।